নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম সন্ধান। শুনতে থাকুন আজকের গল্প সন্ধান। 36 বছর বয়সে চিত্রশিল্পী অজয় সরকারের ভারী স্বাদ হলো তার মায়ের একখানা প্রতিকৃতি আঁকবে। ভবানীপুরে শিল্পী বন্ধু সুবিমল চাটুর্যের বাড়িতে তার মায়ের পোর্ট্রেটখানা দেখে এসেই অবশ্য এই প্রেরণাটা পেয়েছে অজয়। দামি ফ্রেমে বাঁধানো বড় একখানা অয়েল পেন্টিং নিজের বসবার ঘরে টাঙিয়ে রেখেছে সুবিমল। স্বচ্ছন্দ পরিবারের রূপবতী ভদ্রমহিলা, তারই মাঝ বয়সের একটি প্রতিকৃতি, প্রসন্ন পরিপূর্ণতায় একেবারে জগদ্ধাত্রীর মূর্তি। যে দেখেছে সেই সুখ্যাতি করেছে। সুবিমলের নিজের মায়ের এই পোর্ট্রেট তার সব সৃষ্টিকে ছাড়িয়ে গেছে। 500 টাকা পর্যন্ত দর উঠেছে এই ছবির, কিন্তু সুবিমল এই ছবি কিছুতেই বিক্রি করবে না। বিভিন্ন এক্সিবিশনে নিশ্চয়ই পাঠাবে, কিন্তু দর্শকেরা এই ছবি শুধু চোখ দিয়েই দেখবে, টাকা দিয়ে কিনতে পারবে না। সুবিমলের বাবা মা দুজনেই বেঁচে। তার মায়ের বয়স এখন 55-56 কম হবে না, কিন্তু দেখে মনে হয় যেন মাত্র 40 পেরিয়েছেন। সত্যি এই বয়সে এত লাবণ্য সাধারণত চোখে পড়ে না। বড় ঘরের মেয়ে, বড় ঘরের বউ। শুধু রূপ লাবণ্য নয়, শিক্ষা, রুচি, সৌজন্য, শিষ্টাচারেরও তিনি অধিকারিণী। তাছাড়া অগাধ বাৎসল্য তার মনে। ছেলের বন্ধুদের তিনি নিজের ছেলের মতোই দেখেন, আদর যত্ন করেন। সুবিমলের এই পোর্ট্রেট আঁকা উপলক্ষ করে তিনি একদিন ছেলের বন্ধুদের নিমন্ত্রণ করে খাওয়ালেন। বেশিরভাগ তরকারি তিনি নিজে রেঁধেছেন, নিজেই পরিবেশন করলেন। পরনে চওড়া পাড় লাল পেড়ে শাড়ি, সিঁথিতে মোটা সিঁদুরের দাগ। মোজাইক করা ঘরের মেঝে সারি সারি ফুলকাটা আসন পড়ল। আমিষ নিরামিষ পঞ্চদশ ব্যঞ্জন পরিবেশন করতে করতে ছেলের বন্ধুদের তিনি জিজ্ঞেস করলেন, রান্না কেমন হয়েছে বাবা? সুবিমলের অন্যতম বন্ধু হীরক সেন জবাব দিল, চমৎকার। এমন মায়ের ছেলে হলে আমরা যশস্বী হতাম মাসিমা। মাসিমা মৃদু হেসে বললেন, পাগল ছেলের কথা শোনো, সব মাই মা, সব মাই সমান। ভোজের আসর থেকে বাসে করে ফিরে আসতে আসতে অজয় সরকার সংকল্প করল সেও নিজের মার একখানা ছবি আঁকবে। মাসায় এসে শ্রী বেলাকে নিজের সংকল্পের কথা জানালো অজয়। বেলা একটু হেসে বলল, সুবিমল বাবু পেরেছেন বলে তুমি কেন পারবে? তোমার মা তো শুনেছি তোমার 2.5 বছর বয়সের সময় মারা গেছেন। তার কথা কি তোমার কিছু মনে আছে? অজয় বলল, তোমার ধারণা স্মৃতি ছাড়া আর্টিস্টদের আর কোনো সম্বল নেই? কল্পনা বলে একটা কথা আছে, শুনেছ তো? আমার মাকে আমি সেই কল্পনার রঙে ফুটিয়ে তুলব, তুমি দেখে নিও। মেলা বলল, তা যদি পারো তো ভালো কথা। সত্যি কল্পনা ছাড়া আর কিছুর উপরই নির্ভর করবার উপায় নেই। অজয়ের মায়ের একখানা ফটো পর্যন্ত নেই ঘরে। এই ফটোর জন্য কয়েকবারই খোঁজ খবর হয়েছে। গায়ের বাড়িতে তাদের একান্নবর্তী পরিবারের একটি গ্রুপ ফটো আছে, তাতে বাবা, কাকা, জেঠিমা প্রায় সবাই রয়েছেন, নেই শুধু অজয়ের মা। এর কারণ অজয় একবার জানতে চেয়েছিল। পিসিমা বলেছিলেন, ফটো যখন তোলা হয়েছিল তখন তো মেজ বউ এখানে ছিল না, বাপের বাড়ি গিয়েছিল। জেঠিমা এর প্রতিবাদ করে বলেছিলেন, আপনার তাহলে ভালো করে মনে নেই ঠাকুরজি, নির্মলা তখন এখানেই ছিল। ঠাকুরপো তার চেহারা নিয়ে ঠাট্টা করাতে সেই যে সে ঘরের কোণে গিয়ে লুকোলো,
এত সাদাসাদি, এত টানাটানি, কিছুতেই তাকে আর ক্যামেরার সামনে এনে বসাতে পারলাম না। ফটোগ্রাফার তারক দত্ত বলল, আর একদিন এসে মেজ বউয়ের ফটো তুলবে। সেই সুযোগ আর আসেনি। বিধবা প্রৌঢ়া জেঠিমা এরপর দীর্ঘশ্বাস ফেলেছিলেন। সেই কথা শুনে বাবার উপরে রাগ হয়েছিল অজয়ের। বাবা কেন মায়ের চেহারা নিয়ে ঠাট্টা করতে গেলেন? তা না করলে তো মার একখানা ফটো অজয়ের হাতে এসে পৌঁছতো। অথচ জেঠিমা, পিসিমা, কাকিদের কাছে অজয় যতটা শুনেছে, মা অসুন্দরী ছিলেন না। গায়ের রং অবশ্য একটু কালো ছিল, কিন্তু টানা টানা বড় বড় চোখ, পাতলা ঠোঁটে যে মুখশ্রীটুকু ফুটে উঠত, তা নাকি বাড়ির আর কোনো বউয়ের ছিল না। আর ছিল তার মাথা ভরা একরাশ কালো চুল। তেমন কেশবতী, মেঘবতী কন্যা সরকার বাড়িতে বা গায়ের আর কোনো বাড়িতেই কেউ দেখেনি। ছেলেবেলায় পিসিমাদের কাছে এসব গল্প শুনেছে অজয়। অত অল্প বয়সে বাড়ির যে বউ মারা গেছে, তার রূপগুণের বর্ণনায় হয়তো একটু অতিশয়োক্তির অলঙ্কার এসে মিশেছিল। তবু মোটামুটি মায়ের চেহারার একটা আন্দাজ তাদের বর্ণনা থেকে পেয়েছিল অজয়। সেই সব বর্ণনার উপরে নির্ভর করে সেই কাগজ পেন্সিল নিয়ে স্কেচ করতে বসল। কিন্তু খানিকটা চেষ্টা চরিত্রের পর নিজেই বুঝতে পারল কিছুই হচ্ছে না। মানে যা হচ্ছে মনোপুত হচ্ছে না অজয়ের। অথচ ছেলেবেলায় এই মাকে সে কতবার যে স্বপ্নে দেখেছে তার ঠিক নেই। জেঠিমা, পিসিমারা যেমন বলতেন ঠিক তেমনটি। তিনি এসে অজয়ের শিয়রের কাছে বসেছেন, আস্তে আস্তে কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। বিশেষ করে জ্বর জারি হলে এই স্বপ্ন আরো বেশি করে দেখত অজয়। জেঠিমা সেই কথা শুনে আঁতকে উঠতেন। সর্বনাশী মায়ার বাঁধন কাটাতে পারেনি। কাটানো কি সহজ? ঠাকুরপুকে বলতে হবে গয়ায় গিয়ে পিন্নি দিয়ে আসুক। তুই ভয় পেয়েছিলি নাকি রে অজু? অজয় বলতো, না জেঠিমা, ভয় কেন পাবো? জেঠিমা তবু ভরসা পেতেন না। অজয়ের কোমরে একটা কালো তাগার সঙ্গে লোহার চাবি বেঁধে রাখতেন। তাছাড়া হাতে গলায় নানা রকম তাবিজ কবচও পড়তে হতো। তবু এসব রক্ষা কবচের বেড়ে ডিঙিয়েও মা প্রায়ই আসতেন অজয়ের কাছে। কিন্তু আশ্চর্য, এখন আর কিছুতেই আসছেন না। অজয়ের স্মৃতিপট থেকে তিনি কি একেবারেই মুছে গেছেন? 8 বছরের মেয়ে মিন্টু পা টিপে কাছে এসে দাঁড়ালো। বাবা, তুমি নাকি স্বর্গের ঠাকুমার ছবি আঁকছ? অজয় মুখ ফিরিয়ে বলল, তোকে কে বলল? মিন্টুর ছোট ভাই ঝন্টু কথাটা ফাঁস করে দিল। মা বলেছে। মিন্টু বলল, আচ্ছা বাবা, ঠাকুরমা তো এতদিনে স্বর্গে বসে কত বুড়ি হয়ে গেছে না? ঝন্টু নিঃসংশয়ে বলল, হ্যাঁ রে, হ্যাঁ, ঠিক ঠিক ও বাড়ির বিশুদের দিদিমার মতো। চুল পাকা, দাঁত নেই, এই দেখ এইভাবে হাঁটে। বলে ঝন্টু কুঁজো হয়ে বিশুর দিদিমার হাঁটবার ভঙ্গি অনুকরণ করে দেখালো। অজয় হাসি চেপে ছেলে মেয়েকে তাড়া দিয়ে বলল, যাও যাও এখান থেকে, যাও শিগগির। অজয় মনে মনে ভাবল, না, তার মা কখনো বুড়ো হবেন না। তার মা চির যৌবনা। 21 বছর বয়সে 2টি মাত্র সন্তানকে রেখে তিনি মারা গেছেন। তারপর আর তার বয়স বাড়েনি। বাবার কাছ থেকে মায়ের কথা বিশেষ কিছু জানতে পারেনি অজয়। বাবা ছিলেন গম্ভীর প্রকৃতির রাশভারী মানুষ, পরিবারের কর্তা। বিষয়কর্মে সব সময় ব্যস্ত থাকতেন। তাকে ছেলেবেলায় ভয় করে চলতো, এড়িয়ে চলতো অজয়। তারপর বড় হয়ে পড়াশুনোর জন্যে গায়ের বাইরে আসতে হলো। বোর্ডিংয়ে, হস্টেলে, মেসে, হোটেলে,
দীর্ঘকাল কেটে গেল অজয়ের। আর সেই ফাঁকে দুজন একজন করে গুরুজনেরা প্রায় সবাই বিদায় নিলেন। বাড়ির ভিতরকার চেঁচামেচিতে হঠাৎ চিন্তাধারা ছিন্ন হয়ে গেল অজয়ের। বড় গোলমাল হচ্ছে। স্ত্রীকে ঘরে ডেকে পাঠালো অজয়। উঠোনে অমন করে কে বকবক করছে? কে? নীলা বলল, কে আবার? আমাদের সরলা। কারা কাজ করিয়ে মাইনে দেয়নি, কাপড় দেবে বলে কবুল করে একখানা গামছা দিয়ে বিদায় করেছে, তারই ফিরিস্তি দিচ্ছে। অজয় বলল, একটু আস্তে আস্তে দিতে বলো, ওর বকবকানিতে এখানে বসে কাজ করতে পারি না। মিলা গিয়ে কি বলায় সরলা থেমে গেল। নতবাগানের বস্তিতে থাকে, কয়েকটা বাড়িতে টিকে ঝিয়ের কাজ করে সংসার চালায়। কাজকর্ম ভালোই করে, তবে বকবক করে বেশি। মুড নষ্ট হয়ে যাওয়ায় কাগজ পেন্সিল ছেড়ে উঠে পড়ল অজয়। তাছাড়া আপিসের বেলাও হয়ে গেছে। শুধু বিশুদ্ধ শিল্প চর্চায় সংসারের সব খরচ কুলিয়ে যাবে, ছবি বেচে অত আয় আর হয় না। অত আয় হয় না অজয়ের। তাই মার্চেন্ট আপিসের শরণ নিতে হয়েছে। তুলির কাজ অবসর সময়ের জন্য তোলা থাকে। দিন কয়েক বাদে মিলা একদিন বলল, দেখো, ওইভাবে তুমি মায়ের ছবি ঠিক এঁকে তুলতে পারবে না। সামনে কিছু না থাকলে মানুষ আন্দাজে পোর্ট্রেট আঁকতে পারে না। আমি তো কোথাও শুনিনি। তার চেয়ে এক কাজ করো, খুঁজে দেখো কোথাও ওর কোনো ফটো টটো পাওয়া যায় কিনা। শুনেছি মায়ের মামা সেই ভুবনধর নাকি আজকাল বেলিঘাটায় শ্রীধর দাস লেনে থাকে। দেখো না তার কাছে গিয়ে, যদি কোনো খোঁজ খবর পাও। কথাটা মন্দ বলেনি বেলা। ভুবনধর অজয়ের মায়ের সম্পর্কিত মামা। তিনি বাপ মা মরা ভাগ্নিকে নিজের মেয়ের মতো করেই লালন পালন করে বড় করে তুলেছিলেন, বিয়ে দিয়েছিলেন। তার কাছে মায়ের ছেলেবেলার একখানা ফটো হয়তো থাকতেও পারে। এতদিন তো খোঁজ করেনি অজয়, তাহলে আগেই পেত। বহু কাল ধরে মা আর মাতৃস্থানীয়াদের অজয় ভুলেছিল। বরং যে মেয়ের মধ্যে মাতৃভাবের আধিক্য দেখত অজয়, তার উপর বিদ্বিষ্ট হয়ে উঠত। জীবনে এতকাল নানা বয়সী নারীর মধ্যে অজয় যাকে খুঁজে বেরিয়েছে, সে মা নয়, সে মনোরমা। কলা লক্ষ্মীর মতোই চিরচঞ্চলা। ধরা দিয়েও সে ধরা দেয় না, আয়ত্তের মধ্যে এসেও সে ছুটে পালায়। আজ এতকাল বাদে মায়ের কথা মনে পড়েছে অজয়ের। মা তার শিল্পী সত্তাকে স্পর্শ করেছেন, তার সৃষ্টিশালার দ্বারের কাছে এসে থমকে দাঁড়িয়েছেন। কিন্তু তার রূপ ভালো করে দেখতে পাচ্ছে না অজয়। তার চারিদিকে আধারের আবরণ। তুলির রঙে, কল্পনার রসে সে আধার কি মিলিয়ে যাবে না? বিস্মৃতির অতল সমুদ্র থেকে ধীরে ধীরে উঠে আসবে না সেই মহিমাময় মাতৃমূর্তি? অজয় আঁকে আর মোছে, পছন্দ আর হয় না। শুধু স্কেচ নয়, রঙিন ছবিও কয়েকখানা এঁকে দেখল, নিজেরই মনোপুত হলো না। শুধু সেই শিল্পী বন্ধুর মায়ের প্রতিকৃতির কথা মনে পড়ে। কিন্তু অজয় অপর কারোর অনুকরণ করবে না, অনুসরণও না। সে নিজের মনের মতো করে নিজের মায়ের ছবি আঁকবে। দিন কয়েক বাদে মেলার ধৈর্যচ্যুতি ঘটল। স্বামীর কাছে এসে বলল, কেবল যে ছেলে মানুষের মতো ছবি আঁকছো আর নষ্ট করছো, এমন করে কি দিন কাটবে? খরচ আছে না সংসারে? অজয় স্বীকার করল, হ্যাঁ তা আছে। তারপর একদিন ছুটির দিনে চুপি চুপি বেরিয়ে পড়ল অজয়। যতগুলি স্কেচ করেছিল রঙিন ব্যাগটায় ভরে নিল। সেই সঙ্গে নিল পেন্সিল আর নতুন কাগজ। কি ভেবে যেন তুলি আর রঙের বাক্সটাও সঙ্গে রাখল। যদি আইডিয়া এসে যায় তাহলে পার্কে হোক, রেস্তোরাঁয় হোক, এক জায়গায় বসে পড়বে,
ছবি শেষ না করে বাড়ি ফিরবে না। অজয়ের বুড়ো জেঠিমা এখনো বেঁচে আছেন। মেনে পুকুরে জ্যাঠাতুতো ভাইয়ের ছেলেরা বাসা করেছে, তাদের সঙ্গেই আছেন তিনি। অজয় প্রথমে গিয়ে হাজির হলো তার কাছেই। অজয় প্রথমে গিয়ে হাজির হলো তার কাছেই। সরু গলির মধ্যে পুরনো একটা দোতলা বাড়ির একতলার দুখানা ঘর নিয়ে আছে অজয়ের জ্ঞাতি ভাইপোরা। তাদের কারো সঙ্গেই দেখা হলো না। একজন বেরিয়েছে কাজে, আর একজন কাজের চেষ্টায়। বউদের একজন হাসপাতালে গেছে, ছেলেপুলে হবে, আর একজন রান্না বান্না নিয়ে ব্যস্ত। কিন্তু আর কাউকে আজ দরকার নেই অজয়ের। সে জেঠিমার সামনে পিঁড়ি পেতে বসে বলল, তোমার কাছে এসেছি আজ জেঠিমা। জেঠিমা বললেন, তবু ভালো, এতকাল বাদে তোমার মনে পড়েছে। 1.5 বছরের মধ্যে তো আর এমুখো হওনি, খোঁজও নাওনি মুড়ি আছে না মরেছে। অজয় বলল, সময় পেয়ে উঠি না জেঠিমা। জেঠিমা বললেন, যাক, এসেছো যখন আমার একটা কথা তোমাকে শুনতে হবে। হাত বাড়িয়ে অজয়ের হাত ধরলেন জেঠিমা। চামড়া ঢিলে হয়ে গেছে, হাতে শিরাগুলি পেরিয়ে পড়েছে। মাথায় ছোট ছোট করে কদম ছাটা একরাশ পাকা চুল, দাঁতগুলি পড়ে গেছে, ভারী জীর্ণ হয়ে গেছেন জেঠিমা। কি কথা তোমার বলো। আমাকে একবার হাসপাতালে নিয়ে যেতে হবে চোখ দেখাবার জন্যে। কোনোটাতেই ভালো করে দেখতে পাইনে, দুটোতেই ছানি পড়েছে। আমার চোখের চিকিৎসাটা তুই করে দে বাবা। ওরা কেউ আমার কথা শোনে না, বলে বুড়ো মানুষের আবার চোখের দরকার কি। আরে আমাকে তো নড়ে চড়ে খেতে হবে। অজয় বলল, আচ্ছা, শিগগিরই একদিন এসে তোমাকে হাসপাতালে নিয়ে যাব, তুমি ভেবো না। আজ আমি তোমার কাছে আমার মায়ের গল্প শুনতে এসেছি জেঠিমা। জেঠিমা অবাক হয়ে বললেন, কোন মা? আমার মা, যিনি আমার ছেলেবেলায় মারা গেছেন। মারা গেছে নাকি বেঁচে গেছে? তার কথা শুনে এখন কি করবি তুই? জেঠিমা, ভেবেছি তার একখানা ছবি আঁকবো। তুমি বলো না আমার সেই মায়ের কথা। শুনতে শুনতে যদি একটা ধারণা মনে আসে। ছেলেবেলায় তার অনেক গল্প শুনেছি তোমার কাছে, কিন্তু সবই প্রায় ভুলে গেছি। আবার নতুন করে বলো না জেঠিমা। জেঠিমা বললেন, হায় রে কপাল, যে বেঁচে আছে 6 মাস 9 মাসেও তার একবার খোঁজ করবার নাম নেই। যে মরে গেছে তাকে নিয়ে টানাটানি। তোর মা তো কেবল পেট থেকে নামিয়ে দিয়েই খালাস। কুলে পিঠে করে মানুষ করেছে তো এই জেঠি। অজয় বলল, তোমারও ছবি আঁকবো জেঠিমা। আমার ছবি এঁকে তোমার কাজ নেই বাপু। আমার চোখ দুটি তুমি সারিয়ে দাও। দেব জেঠিমা, বললাম তো দেব। তুমি এবার আমার মায়ের কথা বলো। অনুরোধ উপরোধে জেঠিমা বলতে শুরু করলেন। অজয় ছেলেবেলায় যেসব গল্প শুনেছে প্রায় সেইগুলিরই পুনরাবৃত্তি করলেন জেঠিমা। কিন্তু এখনকার বলায় সেই তখনকার রস আর নেই। তার বলার এই ভঙ্গি শিল্পীর মনে কোনো অনুপ্রেরণা যোগায় না। তার কল্পনেত্রের সামনে কোনো মূর্তি ফুটিয়ে তুলতে পারে না। অজয়ের মার কথা বলতে গিয়ে ফাঁকে ফাঁকে নিজের কথাই বলতে লাগলেন জেঠিমা। এইখানে তার বড় কষ্ট, খাওয়ার কষ্ট, নাওয়ার কষ্ট, বেঁচে থাকাই কষ্টকর হয়ে উঠেছে। বাঁচতে তিনি আর চান না,
কিন্তু মানুষের তো ইচ্ছা মৃত্যু নেই। সে বর শুধু ভীষই পেয়েছিলেন। শুনতে শুনতে একসময় উঠে পড়ল অজয়। পকেট থেকে একটি টাকা বের করে জেঠিমার হাতে গুঁজে দিয়ে বলল, দুধ কিনে খেও, মাসের শেষ তো, বেশি কিছু দিতে পারলাম না। জেঠিমা বললেন, সে যখন পারো তখন দিও, আমার চোখের কথাটা যেন মনে থাকে। তাকে প্রণাম করে মেলেঘাটার দিকে রওনা হলো অজয়। খুঁজে খুঁজে বার করল শ্রীধর দাস লেনের ভুবনধরের বাসা। অজয়ের মায়ের মামা ভুবনধর একেবারে শয্যা নিয়েছেন। পুত্র পুত্রবধূরা সেবা শুশ্রূষা করে। তাদের সঙ্গে দু চার কথা বলে অজয় ৮২ বছরের বৃদ্ধ ভুবনধরের সঙ্গে আলাপ শুরু করল। কুশল প্রশ্নান্তির পরে বলল, আমার মায়ের ছেলেবেলার কথা বলুন দাদু। ভুবনধর বললেন, হতভাগা, এতদিন বাদে তার কথা তোর মনে পড়েছে? কেন, নিমির কথা শুনে কি করবি তুই? অজয় বলল, আমি তার একখানা ছবি আঁকব। নিজের আঁকা স্কেচগুলি ভুবনধরকে দেখালো অজয়। তার চশমা সুতোয় বাঁধা। সেই সুতো কানে জড়িয়ে চশমাটা নাকের ডগায় রেখে তিনি ভালো করে অজয়ের আঁকা স্কেচগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন। তারপর বললেন, হয়নি দাদু। অজয় বলল, একখানা হয়নি? ভুবনধর তার টাক মাথাটি নেড়ে বললেন, না, নিমি মোটেই হত সুন্দরী ছিল না। অমন টানা টানা চোখ, অমন চোখার নাক তার ছিল না। তোমার এইসব ছবি দেখে আমি আমাদের সেই নিমিকে চিনতে পারছি না দাদু। তবে তোমার কোনো দোষ নেই, তুমি তো আর তাকে দেখোনি, আর দেখলেই বাকি। আমি তো দেখেছি, কোলে পিঠে করে মানুষ করেছি তাকে। তার মুখ আমারই ভালো করে মনে পড়ে না এখন, সব যেন ঝাপসা হয়ে গেছে। অজয় বলল, আচ্ছা দাদু, মায়ের ফটো টটো কোথাও কিছু নেই? মুড়ো ভুবনধর পোকলা দাঁতে হাসলেন, তখন কি আর ওসব পাঠ ছিল? আমাদের কাশিমপুরে ফটো তোলবার অত রেওয়াজই ছিল না। অজয় একটু চুপ করে থেকেই বলল, থাকে থাকে ফটোর কথা। আপনি আমার মায়ের গল্প বলুন তো দাদু, আমি আপনার কাছ থেকে তার কথা শুনব। যেন ৩৬ বছর বয়স্ক পুরুষ নয়, ৬ বছরের এক বালক এই প্রথম মায়ের অভাব টের পেয়েছে। মাকে খুঁজে বেড়াচ্ছে দুনিয়া ভরে। বৃদ্ধ ভুবনধর পরম স্নেহে হাত রাখলেন অজয়ের পিঠে। তারপর আস্তে আস্তে বলতে লাগলেন, তার কথা আর কি শুনবে দাদু? সে এক দুঃখিনী অভাগিনীর কথা। ছেলেবেলায় বাপ মা মারা গেছে, আত্মীয় স্বজন ধারে কাছে কেউ ছিল না। পড়লো এসে আমার ঘাড়ে। আমার ঘাড়ও তো শক্ত নয়, লিক লিক করে। অল্প বয়সে বিয়ে করেছি, ছেলে মেয়ে অনেকগুলি। কি করে তাদের মানুষ করব, মেয়েগুলির বিয়ে থা দেব কি করে, সেই চিন্তায় অস্থির। এর উপর আবার বোঝার উপর শাকেন আঁটি। তিনি থামলেন। অজয় সাগ্রহে বলল, তারপর তারপর দাদু? ভুবনধর বলতে লাগলেন, তা মিথ্যে বলবো না। নিমিন আমার বুদ্ধি বিবেচনা ছিল। ও যে গরিব মামার সংসারে আছে সেই কথাও সব সময় মনে রাখত। মামা তো বোনেদের হাত থেকে কাজ টেনে নিয়ে নিজে করত।
আমার ছোট ছেলে মেয়েগুলি তো ওর কোলে কোলেই থাকতো। ওরই মধ্যে লুকিয়ে লুকিয়ে সে আবার একটু লেখাপড়াও শিখেছিল। রামায়ণ মহাভারত খানা পড়তে পারত। চিঠিখানা পত্তরখানা এলে ওই নিমিই পড়তো। লিখতেও শিখেছিল। হাতের অক্ষরের ছাঁদ মন্দ ছিল না তার। ভুলে যান দাদু, ভুলে যান। ভুবনধর বললেন, বেশি বলবার কি আছে? কতটুকুই বা জীবন, আর কি বা তার কথা। ভিতরটা ভালো হলে কি হবে? বাইরে থেকে তো লোকে কুৎসিতি দেখতো। তাছাড়া আমার অবস্থাও তেমন নয়। পাঠশালায় মাস্টারি করি, দিন আনি দিন খাই। ভালো ঘর বর জোটাবো থেকে। তাই দোষ বরে বেশি বয়সী স্বামীর হাতেই দিতে হলো নিমিকে। বললাম, মা, কিছু মনে করিস নে, এর বেশি তো আমার সাধ্য নেই। নিমি মুখ নিচু করে বলল, মামা, আপনি দুঃখ করবেন না। ভাগ্যে থাকলে আমার ওখানেই সুখ হবে। অথচ আমি জানতাম আমার অল্প বয়সী বড় জামাই মেজ জামাইয়ের মতো বরের সাথে ওরও ছিল। অজয় বলল, তারপর দাদু? দাদু বললেন, তা মিথ্যে বলবো না। তোমার বাবা আমার নিমিকে অনাদর অযত্ন করেননি। তবে তোমাদের সংসারের অবস্থাও তো তখন ভালো ছিল না। বহু গোষ্ঠী, অভাব অনটন ঝগড়া ঝাঁটি লেগেই ছিল। তোমার মার পক্ষ নিয়ে তোমার বাবা কিছু বলতে গেলে মারই সবাই এক বাক্যে বলতো, দ্বিতীয় পক্ষের বউ মাথায় উঠেছে। বাড়ির কর্তার পক্ষে এ তো বড় লজ্জার, বড় কলঙ্কের কথা। গিরিন সেই খোঁটাকে ভয় করত, আর সেই ভয়েই স্ত্রীকে মাঝে মাঝে কড়া কথা, কটু কথা বলতো। সত্যি মিথ্যে বলতে পারবো না, খুঁটিনাটি আমার মনে নেই। বাড়ির ময়লা কাপড় কাচা নিয়েই বোধহয় ঝগড়াটা লেগেছিল। তোমার বাবাও দু এক কথা বলে থাকবে। ভুবনধর একটু থামলেন। অজয় সাগ্রহে বলল, আপনি বলে যান দাদু, আমার কাছে কিছু লুকোবেন না। দাদু বললেন, না ভাই, লুকোবার কি আছে? তা আমার নিমিও তো কম জেদি ছিল না। জ্বর গায়ে বৃষ্টির মধ্যে তোমাদের এঁদো পুকুরের পাড়ে বসে সারা বাড়ির ময়লা কাপড় কেচে সন্ধ্যার সময় নিয়ে ধুয়ে এলো। কারোর মানা শুনল না। এত রাগ স্বামী সহ্য করতে পারে? শরীরে সইবে কেন দাদা? প্রথমে জ্বর জ্বর, তারপরে একেবারে ডবল নিউমোনিয়া। চিকিৎসার ত্রুটি হয়নি। গঞ্জের বড় ডাক্তারকে তোমার বাবা এনেছিলেন, কিন্তু কিছুই হলো না। মরবার কদিন আগে থেকে সে নাকি সকলের কাছে মিনতি করত, আমাকে তোমরা বাঁচাও, আমি আমার সোনাদের ফেলে সুখের সংসার ফেলে যেতে চাই নে। তারপর দাদু, তারপর? দাদু বললেন, তারপর আর কি? আমি খবর পেলাম সব শেষ হয়ে যাবার পরে, গিয়ে আর দেখতে পাইনি। এতকাল বাদেও দাদু কোঁচার খুঁটে ভিজে চোখ মুছলেন। অজয় মুছল না। ওর দু চোখ থেকে জলের ধারা গড়িয়ে পড়ল। ভুবনধর বাধা দিলেন না। ভাবলেন, মায়ের জন্য ছেলে তো কোনোদিনই কাঁদেনি, আজ কাঁদুক। খানিক্ষণ বাদে উঠে পড়ল অজয়। মেলেঘাটা থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে পাইকপাড়ার বাস ধরল। ভাবতে ভাবতে এলো নিজের মায়ের কথা। তার স্বল্প সংক্ষিপ্ত আখ্যান থেকে কোন অংশটুকু
সে তুলিতে ফুটিয়ে তুলবে? আঁকবে কি তার বাল্যের কৈশোরের ছবি, নাকি শ্বশুরবাড়ির একটি তরুণী বধূকে, নাকি রোগশয্যায় শায়িতা একটি বধূর বাঁচবার আকাঙ্ক্ষাকে সে মূর্ত করে তুলবে? এবারে সে পারবে, এবারে সে নিশ্চয়ই আঁকতে পারবে। বিষয়ের আভাস সে পেয়েছে। শুধু চেহারা আর মুখের আদলটি ঠিক আশি আশি করেও আসছে না, চোখের জলে বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। অন্যমনস্ক অজয় নিজের বাসা ছাড়িয়ে কখন চলে এসেছে। রানী রোডের মোড়ে বাস এসে থামতে তার খেয়াল হলো। নেমে ফের উল্টো দিকে চলতে শুরু করলো অজয়। ভাদ্র মাসের কড়া রোদ ঝাঁঝা করছে, সে খেয়াল নেই। অসতর্কভাবে চলবার জন্যে একটা বাসের ড্রাইভার তাকে গালাগালি দিয়ে চলে গেল, সে খেয়ালও নেই। অজয় খুঁজছে, নিজের মনে মনে মাকে খুঁজছে। দাদাবাবু যে, দাদাবাবু, এই ভর দুপুরে ওদিকে কোথায় গিয়েছিলেন? চমকে উঠে মুখ তুলল অজয়। তাদের ঠিকে ঝি সরলা পাড়ার আরো 3-4 বাড়িতে কাজ করে। মনীন্দ্র রোডের গলি থেকে বেরিয়ে বোধহয় বস্তির বাসার দিকেই যাচ্ছে। তার ডাকে অজয় মুখ তুলল, চোখ তুলে তাকালো। ঝি সরলা, বছর 24-25 বয়স হবে। কালো রোগাটে চেহারা, পরনে সেলাই করা ময়লা একখানা খয়েরি পাড়ের শাড়ি। বছর 5-এর একটি উলঙ্গ ছেলে তার আঁচল ধরেছে। ফুলের 2 বছর 2.5 বছরের মেয়েটি পথের মধ্যেই মায়ের স্তনে মুখ দিয়েছে, আর এক হাতে পুঁটুলিতে ভাত তরকারি বাঁধা। আস্তে আস্তে চলেছে সরলা। ওর আবারও ছেলেপুলে হবে। কোথায় গিয়েছিলেন দাদাবাবু? সরলা আবার হেসে জিজ্ঞাসা করল। অজয় বলল, এই একটু ওদিকে। তুমি কোত্থেকে আসছো? সরলা বলল, জগৎটিরা খেতে বলেছিলেন, আর ছেলের আজ মুখে ভাত কি না। বুড়ো শাওরির জন্য 2টি চেয়ে নিলাম, সে তো আর নড়তে পারে না। অজয় বলল, বেশ তো। চলে যাওয়ার আগে আর একটু ইতস্তত করে আর একটা কথা জিজ্ঞেস করলো। হ্যাঁ দাদাবাবু, এই ইংরেজি মাস শেষ হতে আর কদিন বাকি? অজয় বলল, কেন রে? সরলা মৃদু স্বরে বলল, এ মাস শেষ হলে সে ছাড়া পাবে দাদাবাবু। অজয়ের মনে পড়ল, ছুরির দায়ে ওর স্বামী গোকুল দাসের 3 মাসের জেল হয়েছিল। আর একবার তাকিয়ে বাকিটুকু দেখে নিল অজয়। সরলা সিঁথিতে সিঁদুর, হাতে মোটা শাঁখা, ঠোঁটে লজ্জিত হাসি। অজয়ের পাশাপাশি হাঁটতে হাঁটতে সরলা বলল, রোদে রোদে আর না ঘুরে একটু বাড়ি যান দাদাবাবু। ইস, মুখখানা যে একেবারে শুকিয়ে গেছে। অজয় মনে মনে ভাবল, হ্যাঁ, এবার সে বাড়িতেই ফিরবে। সে পেয়েছে, এবারে সে পেয়েছে। শেষ হলো আজকের গল্প, নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প সন্ধান। খুব সুন্দর একটি ভিন্ন স্বাদের গল্প। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামত জানবার অপেক্ষায় থাকি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। নরেন্দ্রনাথ মিত্রের আরও অনেক সুন্দর সুন্দর গল্প আমি আমার চ্যানেলে পড়েছি।
যদি না শোনা হয়ে থাকে অবশ্যই শুনে দেখতে পারেন এবং শুনলে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। নরেন্দ্রনাথ মিত্রের একটি গল্প ভগ্নাংশ কিছুদিন আগে পড়েছিলাম, শুনে দেখতে পারেন অবশ্যই। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।